সে চিঠিটা দুবার পড়েছিল। তাকে নিউ মেক্সিকোর এক দূরবর্তী স্থানে রিপোর্ট করতে হবে। কাউকে কিছু বলা যাবে না, নিজের স্ত্রীকেও নয়। যাতায়াতের ব্যবস্থা করা হবে। দেশ তাকে প্রয়োজন, এতেই শেষ। সেই সময় যুক্তরাষ্ট্র মাত্র 1 বছরেরও কম আগে পার্ল হারবারের ধাক্কা থেকে উঠতে শুরু করেছে। পুরো জাতি এমন এক গতিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল যা আগে কখনো দেখা যায়নি। যে কারখানাগুলো একসময় ফ্রিজ বানাতো, সেগুলো এখন বোমারু বিমান তৈরি করছে। কিশোররা বয়স লুকিয়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। পরিবারগুলো বাড়ির উঠোনে ভিক্টরি গার্ডেন লাগাচ্ছে। কিন্তু ট্যাঙ্কের গর্জন আর কারখানার যন্ত্রের শব্দের আড়ালে আরও নিঃশব্দ, আরও ভয়ঙ্কর এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সবকিছুর শুরু ছিল ভয় থেকে। 1938 সালে জার্মান বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করেন। একটি পরমাণু ভাঙলে যে বিপুল শক্তি বের হয়। খবর দ্রুত বিশ্বজুড়ে বৈজ্ঞানিক সমাজে ছড়িয়ে পড়ে। যারা এর ভয়াবহ সম্ভাবনা বুঝতে পেরেছিলেন তাদের মধ্যে ছিলেন আলবার্ট আইনস্টাইন। পদার্থবিদ লিও সিলার্টকে সঙ্গে নিয়ে তিনি প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে সতর্ক করেন, নাজি জার্মানি হয়তো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। অ্যাডলফ হিটলারের হাতে যদি এমন অস্ত্র পৌঁছে যায় তবে তার ফল হবে অকল্পনীয়। এই আশঙ্কাই ওয়াশিংটনকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করে। 1942 সালের মধ্যে যুক্তরাষ্ট্র একটি শীর্ষ গোপন প্রকল্প শুরু করে, যা পরে ম্যানহাটান প্রজেক্ট নামে পরিচিত হয়। লক্ষ্য ছিল সহজ, কিন্তু অর্জন করা প্রায় অসম্ভব। জার্মানির আগে একটি পারমাণবিক বোমা তৈরি করা। নিউ মেক্সিকোর উদ্দেশ্যে ট্রেনে ওঠা সেই পদার্থবিদ একা ছিলেন না। দেশ জুড়ে হাজার হাজার বিজ্ঞানী, প্রকৌশলী, সৈনিক, মেশিন অপারেটর এবং সাধারণ শ্রমিককে নিঃশব্দে নিয়োগ দেওয়া হচ্ছিল। তাদের পাঠানো হচ্ছিল এমন সব জায়গায় যেগুলোর নাম মানচিত্রেও খুব একটা দেখা যেত না। ওক রিজ, টেনেসি, হ্যানফোর্ড, ওয়াশিংটন আর উত্তর নিউ মেক্সিকোর এক নির্জন মালভূমি লস অ্যালামোস। লস অ্যালামোস ছিল একসময় ছোট একটি বালক বিদ্যালয়। এখন সেটি রূপ নিচ্ছে এমন এক গবেষণাগারে যা পৃথিবী আগে কখনো দেখেনি। চারপাশে কাঁটাতারের বেড়া, গেটে সামরিক পুলিশ, ডাকপত্র সেন্সার করা হতো। বাসিন্দারা কেবল সান্তাফে ঠিকানার পোস্ট বক্স ব্যবহার করতেন। এমনকি অনেক স্ত্রীকেও বলা হতো তাদের স্বামীরা কেবল যুদ্ধ সংক্রান্ত কাজ করছেন। এই সব কিছুর কেন্দ্রে ছিলেন যে রবার্ট অপেনহাইমার। পাতলা গড়ন, তীক্ষ্ণ দৃষ্টি, হাতে প্রায় সিগারেট। এত বড় প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা তার ছিল না, কিন্তু জটিল বৈজ্ঞানিক সমস্যা বুঝে ফেলার এবং মানুষকে অনুপ্রাণিত করার অদ্ভুত ক্ষমতা ছিল। সামরিক বিশেষজ্ঞ গ্রোভস তাকে বৈজ্ঞানিক প্রচেষ্টার নেতৃত্ব দিতে বেছে নেন। গ্রোভস ছিলেন বাস্তববাদী ও অধৈর্য। অপেনহাইমার ছিলেন চিন্তাশীল ও দার্শনিক। তবুও তারা একসঙ্গে গড়ে তুললেন এক অসাধারণ মেধাবী দল। এনরিকো ফার্মি, যিনি ফ্যাসিস্ট ইটালি থেকে পালিয়ে এসেছিলেন, রিচার্ড ফাইনম্যান, এক তরুণ প্রতিভা, নিলস বোর, যিনি নাৎসি অধিকৃত ডেনমার্ক থেকে নাটকীয়ভাবে পালিয়ে আসেন। তারা সবাই মালভূমিতে জড়ো হলেন, দিন-রাত কাজ করতে লাগলেন পরমাণুর ভেতরের শক্তি উন্মোচন করার জন্য। লস অ্যালামোসের জীবন ছিল অদ্ভুত। শিশুদের সাইকেল চালাতে দেখা যেত ধুলোমাখা রাস্তায়, আর তাদের বাবা মা এমন হিসাব কষতেন যা সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। সন্ধ্যায় বিজ্ঞানীরা স্কোয়ার ড্যান্সে যোগ দিতেন, সকালে আবার সমালোচনাকৃত ভর নিয়ে বিতর্ক করতেন। যুদ্ধকালীন রেশনিং ও সংকট চলছিল, তবুও মালভূমির বিচ্ছিন্নতা এটিকে আলাদা জগৎ বানিয়েছিল। চ্যালেঞ্জ ছিল বিশাল। এর আগে কেউ পারমাণবিক বোমা বানায়নি। তত্ত্ব বলছিল এটা সম্ভব, কিন্তু সেই তত্ত্বকে বাস্তব প্রকৌশলে রূপ দিতে হতো। দল দুটি নকশা নিয়ে কাজ করছিল। একটা গান টাইপ ডিজাইন, দুটি ইউরেনিয়াম অংশকে একসঙ্গে জোরে ঠেলে সুপার ক্রিটিক্যাল ভর তৈরি করা। অন্যটি ছিল আরও জটিল, প্লুটোনিয়াম ব্যবহার করে নিখুঁত সিমেট্রিক্যাল বিস্ফোরণের মাধ্যমে ইমপ্লোশন তৈরি করা। প্রয়োজনীয় উপাদান তৈরি করাই ছিল এক বিশাল কাজ। ওক রিজে হাজার হাজার কর্মী, বিশেষ করে গ্রামাঞ্চলের তরুণী নারীরা ক্যালিউট্রন নামের বিশাল যন্ত্র চালাতেন ইউরেনিয়াম আইসোটোপ আলাদা করার জন্য। তারা জানতেন না তারা কি তৈরি করছেন, তাদের শুধু বলা হতো ডায়াল দেখো, সূচ মাঝখানে রাখো। হ্যানফোর্ডে বিশাল রিয়্যাক্টর প্লুটোনিয়াম উৎপাদন করছিল, এমন এক প্রক্রিয়ায় যার সেফটি নিয়ম তখনই তৈরি হচ্ছিল। সর্বোচ্চ সময়ে এই প্রকল্পে 1,30,000-এরও বেশি মানুষ কাজ করছিলেন। সম্পূর্ণ নতুন শহর গড়ে উঠেছিল। $1 বিলিয়ন ব্যয় হয়েছিল, গোপনে। অথচ সাধারণ আমেরিকান জনগণ কিছুই জানত না। 1945 সালের শুরুতে জার্মানি ভেঙে পড়ছিল। হিটলারের সেনাবাহিনী সব ফ্রন্টে পিছিয়ে যাচ্ছিল। এপ্রিলে হিটলার বার্লিনের বাংকারে আত্মহত্যা করেন। অল্পদিন পর জার্মানি আত্মসমর্পণ করে। যে ভয় থেকে ম্যানহাটান প্রজেক্টের শুরু, জার্মানি আগে বোমা বানাবে, সেটা সত্যি হয়নি। কিন্তু প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চলছিল। জাপান আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছিল না। ইয়োজিমা ও ওকিনাওয়ার মতো যুদ্ধে ব্যাপক প্রাণহানি হয়েছিল। সামরিক বিশ্লেষণ বলছিল জাপানে সরাসরি আক্রমণ করলে লাখ লাখ প্রাণহানি হতে পারে।
এদিকে নিউ মেক্সিকোর মরুভূমিতে বিজ্ঞানীরা প্রস্তুত হচ্ছিলেন এক পরীক্ষার জন্য। নাম দেওয়া হয়েছিল ট্রিনিটি। 1945 সালের 16 জুলাই ভোরে জর্নাদেল মুয়ের্তো নামের নির্জন মরুভূমিতে 100 ফুট টাওয়ারের উপরে রাখা হয়েছিল একটি যন্ত্র, ডাক নাম দ্য গ্যাজেট। এটি ছিল প্লুটোনিয়াম ইমপ্লোশন ডিজাইন। ভোর 5:29 মরুভূমি হঠাৎ আলোয় ফেটে পড়ল। কেউ বলেছিলেন এটি একাধিক সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল। আগুনের গোলা আকাশে উঠল, শকওয়েভ মাটিতে আছড়ে পড়ল, মাশরুম মেঘ 40,000 ফুট উপরে উঠল। অপেনহাইমার পরে ভগবদ্গীতার থেকে একটি লাইন স্মরণ করেছিলেন, আমি এখন মৃত্যু, বিশ্বের বিনাশকারী। পরীক্ষা সফল হয়েছিল, বোমা কাজ করেছে। কয়েক সপ্তাহ পরে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সামনে কঠিন সিদ্ধান্ত, ব্যবহার করবেন নাকি প্রদর্শন করবেন নাকি সতর্ক করবেন। 6 আগস্ট 1950। দ্বিতীয় বোমা। 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। আমেরিকায় উৎসব শুরু হয়। টাইমস স্কোয়ারে জনতার ঢল। কিন্তু আনন্দের নিচে ছিল অস্বস্তি। বিশ্ব প্রবেশ করল পারমাণবিক যুগে। 1949 সালে সোভিয়েত ইউনিয়নও বোমা পরীক্ষা করে। শুরু হলো অস্ত্র প্রতিযোগিতা। হাইড্রোজেন বোমা, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, স্কুলে শিশুদের ডাক অ্যান্ড কভার অনুশীলন। ওপেনহাইমার পরে হাইড্রোজেন বোমার বিরোধিতা করেন। 1954 সালে তার নিরাপত্তা অনুমোদন কেড়ে নেওয়া হয়। ম্যানহাটন প্রজেক্ট শুধু ধ্বংসের গল্প নয়, এটি মানব মেধা, সহযোগিতা আর চাপে দ্রুত উদ্ভাবনের গল্প।